নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কবি নজরুল বলেছিল, হিন্দু এবং মুসলমান একই বৃত্তের দুটি কুসুম। আমরা যেমন বিভিন্ন সময় হিন্দু আর মুসলমানের মধ্যে ঐক্যতাও দেখেছি, তেমনি বিরোধও কিন্তু হয়েছে, বারবার সংঘর্ষ হয়েছে, দাঙ্গা হয়েছে। বর্তমানে নেপালে এই হিন্দু আর মুসলিম কিন্তু একটি দাঙ্গার পর্যায়ে চলে গিয়েছে এবং সেখানে নেপালের হিন্দুরা বলছে যে আমরা সম্পূর্ণ মুসলিম মুক্ত নেপাল চাই, আমরা নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে পৃথিবীর সম্মুখে নিয়ে আসতে চাই। যদি তাই হয় তাহলে নেপাল কি আগে হিন্দু রাষ্ট্র ছিল? যদি হিন্দু রাষ্ট্র থেকেই থাকে তাহলে এই বর্তমানে নেপালে ধর্মনিরপেক্ষতা কবে থেকে এলো এবং এই বর্তমানে সংঘর্ষ কেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই নেপালের সমস্ত ব্যাপারটা, ধর্মনিরপেক্ষতা কি করে এলো বা কি করে আগে হিন্দু রাষ্ট্র ছিল, জানতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। কিরকম? নেপালেও ভারত যেমন ছোট ছোট রাজ্য ছিল, মানে ছোট ছোট রাজ্যগুলো মিলে সমস্ত ভারতবর্ষের তৈরি হয়েছে, নেপালেও ঠিক এইরকম 50টা ছোট ছোট রাজ্য ছিল। এবার এরপরে 1743 খ্রিস্টাব্দে পৃথ্বীনারায়ণ শাহ বলে একজন ছিলেন, তিনি সেখানে রাজ্যাভিষেক হন, তিনি সেখানে রাজা হন। এবার তিনি দেখলেন যে এই নেপালকে তিনি, যেহেতু তিনি হিন্দু ছিলেন, তার ইচ্ছা ছিল এই নেপালকে হিন্দু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠাতা করা। এটা কিন্তু 1743 খ্রিস্টাব্দে। তারপর তিনি আর দুটো জিনিস লক্ষ্য করলেন। কীরকম? নেপালের, আপনাদের এই ম্যাপটা একটু দেখতে পাচ্ছেন, এই যে উপরের অংশ আছে, এই উপরের অংশ কিন্তু উপরে তিব্বত, তার উপরে চীন। চীন ক্রমাগত এই তিব্বতকে দখল করতে চাইছে, আর নিচের দিকে আছে এই দেখতে পাচ্ছেন ভারতবর্ষ। ভারতবর্ষে কিন্তু তখন ইংরেজরা শাসন করা শুরু করেছিল। 1757 সালে 23 এপ্রিল পলাশী যুদ্ধ হয়েছে, তারপরে ইংরেজদের শাসন শুরু হয়েছে, আপনারা সবাই জানেন। তারপর থেকে এই ক্রমাগত ইংরেজদের নজর আস্তে আস্তে কিন্তু এই নেপালের দিকে পড়তে শুরু করেছে। এই ঘটনাটা পৃথ্বীনারায়ণ শাহ যিনি ছিলেন, তিনি ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি জানতেন যে একটি রাষ্ট্রকে সম্পূর্ণভাবে টিকিয়ে রাখতে হলে রাষ্ট্রের মধ্যে ঐক্যতা অত্যন্ত দরকার। তাই তিনি কি করলেন, এই যে 50টা ছোট ছোট যে রাজ্য ছিল সেইগুলোকে মিলিয়ে নিলেন। মিলিয়ে তিনি কি করলেন, তিনি একটি সম্পূর্ণ নেপালের গঠন করলেন, 50টা রাজ্যকে মিলিয়ে নিলেন। এছাড়াও তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করলেন। যখন এই রাজ্যগুলো মিলানোর আগে তার রাজধানী ছিল গোর্খা বলে একটি জায়গায়, তারপর কিন্তু তিনি এই রাজধানী তিনি নেপালে স্থানান্তরিত করলেন এবং নেপালে স্থানান্তরিত করে তিনি দেখলেন, তিনি যেহেতু নিজেও হিন্দু ছিলেন এবং তার সংস্কৃতি, সেখানে পুজো রীতি আচার যেগুলো ছিল সব হিন্দু রীতি মেনেই হয়েছিল। এইভাবে কিন্তু প্রায় 248 বছর শাসন করেছে এই পৃথ্বীরাজ শাহের বংশধররা, 2008 সাল পর্যন্ত। এবার আপনার প্রশ্ন হতে পারে, তাহলে 2008 সালে এমন কি হলো যে সেখানে এই যে হিন্দুত্ববাদী চলে গেল, যার ফলে ধর্মনিরপেক্ষতা চলে এলো? অ্যাকচুয়ালি এই ঘটনাটা 2008 সালে হয়নি, এটা শুরু হয়েছিল 90-এর দশক থেকে। নেপালের জনগণ 90-এর দশকে উপলব্ধি করলেন যে তাদের পার্শ্ববর্তী যেসব দেশ আছে, বাংলাদেশ, ভারত, এই সব দেশে, শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানেও এখানে ভোট হয়, অর্থাৎ গণতান্ত্রিক সরকার। তাদের তো কোনো গণতান্ত্রিক নেই। সেই জন্য 1990-এর দশকে নেপালের যারা মাওবাদী ছিল তারা আন্দোলন শুরু করলো। আন্দোলনটা বৃহত্তর আন্দোলনে পৌঁছে যেতে বেশি সময় লাগলো না। এই নেপালে যারা মাওবাদী ছিল তারা দেখলো যে পাকিস্তান মুসলিম অধ্যুষিত হয়েও তারা কিন্তু ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করে, তারা প্রধানমন্ত্রী আছে। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে প্রধানমন্ত্রী আর এই যে রাজতন্ত্র গণতন্ত্র কি একসাথে চলতে পারে? দেখুন, উদাহরণ হিসাবে আমরা লন্ডন, যেমন সেখানে মহারানী আছে, ভিক্টোরিয়া আছে, আমরা সবাই জানি, এবং প্রধানমন্ত্রীও আছে। এইভাবে কিন্তু কিছু কিছু ক্ষমতা ভাগ করে সেখানে সরকার চালানো হয়। মাওবাদী সংগঠন নেপালের তারাও বোঝে যে এইভাবে সরকার চালানো হবে এবং তারা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যেতে চায়। 1990-এর দশকে চলা এই আন্দোলন কিন্তু 96-এ বড় আকারে ধারণ করে। তখন নেপালের ইতিহাসে সবচেয়ে
গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে যায়। সেটা হলো এই নেপালের মাওবাদী সংগঠন এবং নেপালের তখন যে রাজা ছিলেন তার নাম ছিল বীরেন্দ্র শাহ। এই বীরেন্দ্র শাহ এবং মাওবাদী সংগঠন তারা বললেন যে এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটা কি করা যায়, এর ভবিষ্যৎ কি হতে পারে, সেই জন্য একটি বৈঠক ডাকা হয় এবং বলা হয় এই বৈঠকের মধ্যে গুলি চলে এবং গুলি চলে রহস্যজনকভাবে এই বীরেন্দ্র শাহ এবং তার পরিবারের অনেক সদস্যই নিহত হয়ে যায় এবং বলা হয় পরে যে এই পরিবারের বাকি সদস্যদের গুলি করে দীপেন্দ্র শাহ তিনি নিজেও আত্মহত্যা করেছেন। যদিও এই ব্যাপারটা কি শেষ পর্যন্ত কোনো কিন্তু এখনো প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এবার মনে হতে পারে তাহলে কি এই রাজবংশ শেষ হয়ে গেল? না, এই যে দীপেন্দ্র শাহ তার আবার ভাই ছিলেন জ্ঞানেন্দ্র শাহ, তিনি আবার এই শাসন কার্য হাতে নিলেন এবং এই মাওবাদীর আন্দোলন কিন্তু আরও বাড়তে শুরু করলো এবং বাড়তে বাড়তে 2001 সালে সেটি কিন্তু চরম আকারে ধারণ করে। প্রথমে এই আন্দোলনকে একটু দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপর তার বুঝতে একটু ভুল হয়েছিল। কীরকম? সেটা হলো তিনি ভেবেছিলেন এই যে জনগণ আন্দোলন করছে এটা নিশ্চয়ই রাজতন্ত্রের পক্ষে আন্দোলন করছে, অর্থাৎ তার প্রতি সমর্থন লোকের বেশি আছে আর গণতন্ত্রের পক্ষে লোক কম আছে। এই জন্য তিনি 2005 সালে যারা এই গণতন্ত্রের পক্ষে ছিল তাদেরকে এবং তাদের বিভিন্ন বিরোধী দলনেতা বিভিন্ন নেতাকর্মীকে তিনি জেলে ভরে দেন। এর ফলে আন্দোলনটা আরও বেড়ে যায় এবং 6 এপ্রিল 2006 তখন কিন্তু এই আন্দোলনটা ব্যাপক আকারে শুরু হয়ে যায়। বীরেন্দ্র শাহ তখন লক্ষ্য করলেন যে জনগণের এই আন্দোলন কোনো মতে থামানোর নয়, তাই তিনি 24 এপ্রিল 2006 সালে জনগণের সমস্ত দাবি মেনে নেন। জনগণের দাবি মেনেই তিনি কিন্তু এই যাদের বন্দি করেছিলেন তাদের মুক্তি দিয়ে দিলেন এবং যারা এই আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করে যারা জেলে বন্দী ছিলেন তাদেরকেও মুক্তি দিলেন এবং জনগণের সব দাবি তিনি মেনে নিলেন। অবশেষে 2008 সালে এই জ্ঞানেন্দ্র শাহ তিনি কিন্তু সমস্ত ক্ষমতা ছেড়ে দিন এবং 2008 সালেই তাকে বলা হয় তিনি যেখানে থাকতেন সেই প্রসাদ ছেড়ে দিতে, তিনি ছেড়েও দেন এবং বর্তমানে কিন্তু এর বংশধর যারা আছেন তারা সাধারণ নাগরিকের মতোই জীবনযাপন করেন নেপালে। অবশেষে এই জ্ঞানেন্দ্র শাহ আবার ভেবেছিলেন যে জনগণ হয়তো রাজতন্ত্রের পক্ষে আন্দোলন করে তাকে আবার ফিরিয়ে আনবেন, যদিও সেটা হয়নি। এবার 28 মে 2008 নেপাল একটি গণতান্ত্রিক দেশে পরিণত হয়, অর্থাৎ ধর্মনিরপেক্ষ একটি দেশে পরিণত হয় 2008 সালের 28 মে। এরপর থেকেই নেপালের নতুন রাজনীতির পরিচয় হয়, অর্থাৎ নেপাল হয় একটি ধর্মনিরপেক্ষ দেশ। তারপর কিন্তু সব ধর্মকে নিয়ে চলা শুরু করে। অবশ্য এই নেপালে কিন্তু কোনো প্রধানমন্ত্রী 2 বছরের বেশি টিকতে পারেনি, যদিও সেখানে তারা বিভিন্ন রাজনীতির মিলে তারা সরকার গঠন করত। এই জন্য কিন্তু 2008 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত প্রায় 15 জন প্রধানমন্ত্রী কিন্তু এই নেপালে পদত্যাগ করেছেন এবং বিভিন্নভাবে দেশ ছেড়েও পালিয়েছেন। আপনারা সবাই কেপি শর্মা ওলির কথা অবশ্যই জানেন, অর্থাৎ 1743 থেকে শুরু করে 2008 এই প্রায় 240 বছর কিন্তু নেপালে হিন্দু শাসনে ছিল, অর্থাৎ পৃথ্বীনারায়ণ শাহ বংশধররাই কিন্তু ক্রমাগত এই নেপালে শাসন করে গিয়েছিল। এরপর 2008 সালে কিন্তু নেপাল গণতান্ত্রিক দেশে পরিণত হয়। এই নেপাল গণতান্ত্রিক দেশ হওয়ার ফলে কিন্তু সেখানে সকল ধর্মের সমান অধিকার দেয়া হয়েছে। আর 2008 সালে যে সরকার গঠন হয় তা কিন্তু মাওবাদীদের সরকারই ছিল এবং যারা এই সরকারে এসছে তারা কিন্তু দুটো সরকার একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে কেউ সরকার গঠন করতে পারেনি। সেই জন্য কোনো সরকারই কিন্তু 1.5 থেকে 2 বছরের বেশি টেকেনি। রাজতন্ত্র যখন থেকে চলছিল তখনই কিন্তু এখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করতেন। কিছু মানুষ বলছে যে নেপালে বর্তমানে এই মুসলিমদের জনসংখ্যা অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে, এই জন্যই কিন্তু তারা আরও বেশি বিরোধ দেখাচ্ছে। এবার বর্তমানে এই 2026-এ যে ঘটনা ঘটছে সেই ঘটনার দিকে আমরা একটু দৃষ্টিপাত করার চেষ্টা করব। আমাদের অবশ্যই একটু তাহলে ম্যাপটা বুঝে নিতে হবে। এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন এখানে ভারতে বিহার সংলগ্ন নেপালের সুনসারি, ইরাগুনা, দেওয়ানগঞ্জের এবং মধেশ অঞ্চলে শ্রাবণ মাস উপলক্ষে ভোলরাম যাত্রা বের হয়। বলা হয় থাকে এই শ্রাবণ মাস ভগবান শিবের উপাসনার মাস। আর এই নেপালের এখান থেকেই কিন্তু কিছু মানুষ এই তীর্থস্থানে যাচ্ছিলেন এবং যাওয়ার সময় তারা লাউড স্পিকারে গান বাজিয়েছিলেন।
যে গানের জন্য অনেকে অবজেকশন করেছে এবং তারা বলছে এর জন্য শব্দ দূষণের সৃষ্টি হচ্ছে। এই নিয়ে প্রথমে ছোটোখাটো দ্বন্দ্ব শুরু হয়, যেটা পরে মারামারিতে শুরু হয়। এক পর্যায়ে এই ঘটনাটা কিন্তু পুলিশেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং গুলি ছোড়া হয়, যার ফলে এখানে কিন্তু এই 3 জন মানুষ মারাও যায়। আপনার কি মনে হয় নেপালকে কি হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এইরকম ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।